আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মার্টারডম অপারেশন। ফিলিস্তিনি যোদ্ধারা নিজের শরীরে বোমা বেঁধে ইসরায়েলি বাহিনীর মধ্যে ঢুকে এর বিস্ফোরণ ঘটাচ্ছেন। হতাহত হচ্ছেন অবিশ্বাস্য সংখ্যক ইহুদিবাদী সেনা। তার উপর গাজায় নতুন উদ্যমে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে প্রায় সব প্রতিরোধ সংগঠন। সেখানে বিপর্যয়ের মুখে হানাদার সেনারা। এদিকে একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের কথা জানিয়েছেন হুথি যোদ্ধারা। তাদের অভিযানের মুখে ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে একটি মার্কিন বিমানবাহী রণতরী। এর মধ্যে নিশ্চিত গ্রেফতারের মুখে পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর ভেতর ঢুকে পড়ে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস রোববার জানিয়েছে, তাদের এক যোদ্ধা মার্টারডম অপারেশন বা শহীদি অভিযানের অংশ হিসেবে উত্তর গাজার আজবাত বেইন হানুন এলাকার রিটার্ন টাওয়ারের প্রবেশপথে ইসরায়েলের একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটান। এটি ছিল নিজের জীবন বিলিয়ে দিয়ে শত্রু সেনাদের ওপর ভয়াবহ আঘাত হানার দ্বিতীয় ঘটনা। কয়েকদিন আগে হামাসের আল কাসাম ব্রিগেডসের এক যোদ্ধা ইসরায়েলি সেনার পোশাক পরে হানাদার সেনাদের সঙ্গে মিশে গিয়ে নিজের শরীরে বাঁধা এক্সপ্লোজিভ বেল্টের বিস্ফোরণ ঘটান। এতে সেনাদলের প্রায় সবাই নিহত হয়েছিলেন। তাছাড়া রোববার আল আকসা মর্টার্স ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে আল কুদসের যোদ্ধারা মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর একটি নজরদারি ড্রোন জব্দ করেন এবং সেখানে অবস্থান করা ইসরায়েলি সেনাদলের ওপর প্রচণ্ড আঘাত হানেন। জাবালিয়ার পূর্বে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাইটেও ইসরায়েলি সেনাদের ওপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, মধ্য গাজার একটি ট্যাঙ্কে এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হলে তাদের ৩ সেনা গুরুতর আহত হন। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, রোববার জাবালিয়া ক্যাম্পের একটি বাড়িতে অবস্থান নেওয়া ৯ ইসরায়েলি সেনার একটি পদাতিক বাহিনীকে টিবিজি শেল দিয়ে আঘাত করেন তাদের যোদ্ধারা। এতে সেনাদের মধ্যে নিশ্চিত প্রাণহানির ঘটনা ঘটে। ক্যাম্পের কেন্দ্রস্থলে আল এলমি এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস ব্যবহার করে একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারও ধ্বংস করেন তারা। তাছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া শহরে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে আরেকটি হানাদার এপিসিতে আঘাত করা হয়। বেইত হানুন শহরের পশ্চিমে আরেকটি এপিসিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার আঘাতে উড়িয়ে দেওয়া হয়। কাসামের স্নাইপাররা ক্যাম্পের আবু আল আইশ স্ট্রিটে এক ইসরায়েলি সেনা কর্মকর্তাকেও নির্মূল করতে সক্ষম হন। সাম্প্রতিক সময়ে উত্তর গাজা, বিশেষ করে জাবালিয়ায় ইসরায়েলি বর্বরতার জবাবে বেশ কয়েকটি জটিল অভিযান পরিচালনা করে আল কাসাম। এতে বহু ইসরায়েলি সেনা নিহত হন। রোববার এসব হামলার ভিডিও প্রকাশ করে হামাসের সামরিক শাখা। এদিকে আল নাসের সালাহ আল দিন ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে নেজারি মুখের ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ভারী মর্টার শেল দিয়ে আঘাত এনেছে মার্টার ওমর আল কাসিম ফোর্স। ফতার আল আকসা মর্টার্স ব্রিগেডসও নেজারিমে ইসরায়েলি সেনা সমাবেশে মর্টার হামলার ভিডিও প্রকাশ করেছে। রোববারের হামলার সংখ্যা এবং ধরন দেখে মনে হয়েছে আবার সংগঠিত হয়ে পুরোদমে প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়েছে গাজার প্রায় সব গোষ্ঠী এবং হামলার কৌশলে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা প্রতিহত করতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইয়েমেনে হামলা চালাতে গিয়ে ফ্রেন্ডলি ফায়ার বা ভুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত হবার যেই দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করে হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী বলেছে, তারাই গুলি করে ওই F-18 যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে বলেন, তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা করে ইয়েমেনে আগ্রাসী হামলার একটি ইঙ্গো মার্কিন প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানকে লোহিত সাগরে নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই রণতরীর লক্ষ্য করে রোববার 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 17টি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় জানিয়ে জেনারেল সারি বলেন,
অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিন F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এর আগে রোববারই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে তারা দাবি করে ফ্রেন্ডলি ফায়ার বা ভুল করে নিজেদের গুলিতে এটি বিধ্বস্ত হয়। হুতি সমর্থিত সরকারের তথ্যমন্ত্রী হাশেম আহমেদ আব্দুর রহমান শরফুদ্দিন বলেছেন, লোহিত সাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং এই ঘটনায় ইয়েমেনের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, দেশটিতে সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে। এই সিদ্ধান্ত জানানোর পর সফরটি বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোস-জেওস্কি দেশটির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি, যদি তিনি পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। তিনি বলেন, আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েল সরকার আমাদের জানিয়েছে নেতানিয়াহু এবার পোল্যান্ডে আসছেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় আউশভিটস। পোল্যান্ড জুড়ে এরকম বেশ কয়েকটি বন্দি শিবির ছিল। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই 6 বছরে পোল্যান্ডের এসব বন্দি শিবিরে হত্যা করা হয় প্রায় 10,10,000 ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব বন্দি শিবির মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর জানুয়ারিতে এই মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী 27 জানুয়ারি ছিল 80তম মুক্তি উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আইসিসির গ্রেফতারি পরোয়ানার কারণে তাকে এই সফর বাতিল করতে হলো। সফর বাতিল নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে রাজি হননি নেতানিয়াহুর দপ্তরের কোনো কর্মকর্তা। আল জাজিরা জানিয়েছে, গাজা ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার আল মাওয়াসির তথাকথিত সেফ জোনে এক গাড়িতে বিমান হামলায় 2 জন নিহত হন। একই এলাকায় অন্য হামলায় নিহত হন আরও অন্তত 7 জন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা আনরওয়ার প্রধান গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলার তীব্রতার নিন্দা জানিয়ে বলেছেন, স্কুল ও হাসপাতালে হামলা তাদের জন্য সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। অবরুদ্ধ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক বলেছেন, হাসপাতাল খালি করার ইসরায়েলি নির্দেশ পালন করা সম্ভব নয়, কারণ ভেতরে অন্তত 400 বেসামরিক লোক রয়েছেন। তাদের মধ্যে এমন শিশুও রয়েছে যাদের অক্সিজেন ও ইনকিউবেটর প্রয়োজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 14 মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় অন্তত 45,259 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% শিশু ও নারী। এদিকে গত মাসে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবানিজ শহর কফর কিলায় বড় ধরনের বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ায় ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। প্রায় 25 বছর ক্ষমতা আঁকড়ে থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হবার 2 সপ্তাহ পর রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়ে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া আল শারার সঙ্গে বৈঠক করলেন ফিদান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে তুর্কি উপপররাষ্ট্রমন্ত্রী নোহ ইলমাজ এবং দামেস্কে দূতাবাসে তুরস্কের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরবলুও উপস্থিত ছিলেন। বৈঠকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। হাকান ফিদান এবং আল শারা সিরিয়ার ঐক্য এবং স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং দেশটির বিরুদ্ধে সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বৈঠকের আগে 2 জনের করমর্দন এবং কোলাকুলির ছবি প্রকাশ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকের পর আল শারার সঙ্গে সংবাদ সম্মেলনে ফিদান বলেন, তুরস্ক আপনাদের পাশে থাকবে। অন্ধকার কেটে গেছে, আশা করছে সিরিয়ার জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া এসাদ হাসান শৈবানিও রোববার তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। 1963 সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটিয়ে গত 8 ডিসেম্বর সরকার বিরোধী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এরপর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্যে এক বৈঠকে দেশটির পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সব বিদ্রোহী গোষ্ঠী।
৩ বছর পর আফগানিস্তানে আবার কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে সৌদি দূতাবাস। রোববার দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি দূতাবাস লিখেছে, সৌদি আরব সরকারের ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সব পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে ২২ ডিসেম্বর থেকে কাবুলে দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঐতিহাসিক। সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ সেখানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ত্রাণ, স্বাস্থ্য, শিক্ষা, পানি ও খাদ্য সহায়তা দিয়েছে। সব আন্তর্জাতিক ডোনার কনফারেন্সে অংশ নিয়ে বছরের পর বছর ধরে সশস্ত্র সংঘাতে বিধ্বস্ত আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বানও জানিয়ে আসছে সৌদি। মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা ফিরে এলে ২০২১ সালের অগাস্টে কাবুল থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছিল সৌদি আরব। তবে ওই বছরের নভেম্বরে দেশটিতে কনসিউলার সার্ভিস শুরু করেছিল রিয়াদ। একই সঙ্গে কিং সালমান রিলিফ সেন্টারের মাধ্যমে মানবিক কার্যক্রমও চলছিল। তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে চীন। রোববার বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য $৫৭১.৩ মিলিয়ন সামরিক সহায়তা এবং $২৯৫ মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি অনুমোদন করে। এর আগে চলতি মাসেই $৩৮৫ মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির আরেকটি অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং ৩টি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার মতো এবং এতে যুক্তরাষ্ট্রই পুড়ে যাবে। তিনি বলেন, চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে তাইওয়ান কার্ড ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য। তিনি ওয়াশিংটনকে অবিলম্বে এই অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। একই সঙ্গে চীনা মুখপাত্র বলেন, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। খবরে বলা হয়, তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতি এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এই অঞ্চলে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।